আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজড়িত সিরিয়া, আখিরি জামানার উল্লেখযোগ্য আলোচ্য বিষয় সিরিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করে গিয়েছেন, যে ভূখণ্ডের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গিয়েছেন, সেটি হচ্ছে সিরিয়া। আমরা সিরিয়ার ঘটমান চলমান অবস্থা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। অবশেষে দীর্ঘ 50 বছরের বেশি সময় পরে আসাদ পরিবারের শাসনের অবসান ঘটল। দীর্ঘ 2 যুগের বেশি সময় ব্যক্তিগতভাবে বাশার আল আসাদের নির্মম শাসনের অবসান ঘটেছে সিরিয়া থেকে। ফ্যাসিস্ট আসাদ সরকারকে সরিয়ে সিরিয়ার জনগণ আনন্দে মেতে উঠেছে। বাস্তবিক অর্থে আমরা কিছুটা আলোচনা করতে চাই আসলে আনন্দের উপসঙ্গ, অনুষঙ্গ সিরিয়ান মানুষদের জীবনে এই মুহূর্তে আছে কিনা। তারা ফ্যাসিস্টকে সরিয়ে কোন পথে যাবে সেটাও আমাদের দেখতে হবে। মক্কা মদিনার পর শাম বা সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র জনপদ। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাম বা সিরিয়ার কথা বলেছেন, সেটি বর্তমান সিরিয়ার চেয়েও আরও অনেক বিস্তৃত। সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন নিয়ে টোটাল শাম দেশ। এই জন্যই আমাদের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সিরিয়া সেটি একটি জুলুমের তারা অবসান ঘটিয়েছে। আমরা আশা করি তারা অন্য আরেকটি জুলুমের মধ্যে পড়বে না। অন্যদিকে লেবানন আছে, আরেকদিকে ফিলিস্তিন আছে। তাদের ভাগ্যেই বা কী ঘটবে বা কোন দিকে তারা যাবে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামিনিনা। শামের জন্য দোয়া করেছেন, বারাকাত দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ামেনের জন্য বারাকাত দোয়া করেছেন। পৃথিবীর প্রথম যে খেলাফতটা ছিল আল্লাহর পক্ষ থেকে, ইসলামের যে রাজনৈতিক বন্দোবস্ত, আপনারা জানেন ইসলাম একদম সৃষ্টির শুরু থেকে ইসলাম পৃথিবীতে আসছে। প্রত্যেক নবী ইসলামের কথা বলে গিয়েছে এবং আল্লাহ রসুলের মাধ্যমে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এর মধ্যে ইসলাম পরিপূর্ণ হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালামের মাধ্যমে যে পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, তার রাজধানী ছিল জেরুজালেম। এবং যেই সিরিয়ার কথা আমরা বলছি, সামগ্রিকভাবে সিরিয়া ছিল সেই শাসন কর্তৃত্বের মধ্যে। আবার পৃথিবীর শেষ খেলাফতটি, যার খলিফা হবে হযরত ঈসা আলাইহিস সালাম, তার রাজধানীও থাকবে জেরুজালেম। কিন্তু ভূখণ্ড, এই সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, পুরো ভূখণ্ডই কিন্তু আমাদের আলোচ্য বিষয়। আল্লাহ যখন কসম করেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, 4টা বাউন্ডারি দিয়ে যে নগরীকে, বালাদুল আমিন তো নিরাপদ নগরী মক্কা, মক্কার বাইরে, এবং 3 জাইতুন এবং সিনাই উপত্যকা, এই যে বাউন্ডারি দিয়ে দিয়েছেন, এটি শাম জনপদের সিরিয়ার মূল মাহাত্ম্য এখানে ফুটে উঠেছে। যাই হোক, এই অনেকগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আখেরি জামানার অনেক অনুষঙ্গ সিরিয়ার সাথে জড়িত। এই জন্য সিরিয়ার প্রত্যেকটি নড়াচড়া, প্রত্যেকটি ঘটনা আমাদেরকে প্রভাবিত করে। বাশার আল আসাদের 24 বছরের নির্মম শাসনের অবসানের মধ্য দিয়ে সিরিয়ার জনগণ যেভাবে আনন্দে মেতে উঠেছে, দেখতে আমাদের অনেক ভালো লাগে, কিন্তু আশঙ্কার জায়গা থেকে আমাদের আরও খারাপও লাগে। এই জন্য
সংক্ষিপ্ত কিছু পর্যালোচনা আসলে করব। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছি ইমানের ঠিকানা হবে শাম। আল্লাহ রসুল শামকে ইমানের ঠিকানা বলেছেন। মদিনার জৌলুস যখন ধীরে ধীরে কমে যাবে, তখন জেরুজালেমের জৌলুস কিন্তু বাড়তে থাকবে। এটা সিরিয়াকে আলোচনার মধ্যে ফেলে দেয়। বর্তমান সময়ে আমরা দেখছি যে বাশার আল আসাদ পালিয়েছে দেশ ছেড়ে, এবং সেখানে বিদ্রোহীরা মাত্র 12 দিনের প্রচেষ্টায় একেবারে দামেস্ক পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আলেপ্পো নগরী আগে দখল করেছেন, অন্যদিকে ধীরে ধীরে আস্তে আস্তে হোমস নগরী দখল করেছেন, সর্বশেষ দামেস্ক দখল করেছেন। হোমস একটি গুরুত্বপূর্ণ শহর আমরা জানি, এবং রোমান সাম্রাজ্যের সময়ে এই শহরটি নিয়ে অনেক ইতিহাস জড়িত আছে, যেখানে রোমান সম্রাট নিজে ইসলাম ধর্ম গ্রহণ করার পরিস্থিতি তৈরি হয়েছিল। এই হোমস নগরীকে কেন্দ্র করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হননি, সে সাক্ষ্যের ঘটনাগুলো সেখানে আছে। দামেস্ক থেকে ইসলামী অর্থনীতির বিশাল একটি পর্ব আছে, এবং একটা সময়ে যখন দিনার এবং দিরহাম ছাপা হতো, একদিকে কালেমা খচিত, অন্যদিকে রোমানদের ছাপও দেওয়া হতো। এটি ইউরোপেও এই মুদ্রা প্রচলিত হয়ে গিয়েছিল। যাই হোক, এখন যেটা আমরা দেখছি, মজার ব্যাপার হলো ইমাম আল মাহদি সাথেও সিরিয়ার সম্পর্ক জড়িত আছে। ঈসা আলাইহিসসালামের সাথে এই দামেস্ক নগরীর সম্পর্ক আছে। যখন ঈসা আলাইহিসসালাম এই দামেস্ক নগরীতে অবতরণ করবেন, সেই মুহূর্তে সেই মসজিদে অলরেডি নামাজের প্রস্তুতির জন্য অপেক্ষা করছেন হযরত ইমাম আল মাহদি। এরকম পরিস্থিতিতে ঈসা আলাইহিসসালাম আসবেন। তাহলে সেই সময়ের সিরিয়ার সেই নগরীর কথা কেমন হবে? অন্যদিকে দেখুন, তার কিছুকাল পূর্বে যখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, সেটা ঘটবে মক্কায়। আর ইমাম মাহদিকে দমন করার জন্য, প্রতিহত করার জন্য যেই বাহিনী যাবে, সেটা যাবে সিরিয়া থেকে। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা আসলে অনেক ধরনের কিন্তু জড়িয়ে গেছে। সেই জন্য সিরিয়াটি আমাদের আলোচনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সারা পৃথিবী যখন আবার অন্যদিকে ফিতনায় ভরে যাবে, তখন সিরিয়া হবে ইমানের ঠিকানা। তো ইমাম আল মাহদি আসবেন, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, সত্যিকারের মাসিহা। এই মাসিহা আসার আগে মিথ্যা মেসায়া আসবে, দাজ্জাল আসবে। সুতরাং সিরিয়ার আলোচনা করতে গেলে আসলে কেমন জানি সব কিছু একসাথে চলে আসে। এই সিরিয়া নগরীকে নিয়ে বহু ধরনের আমাদের স্মৃতি জড়িয়ে আছে। সেই সিরিয়া থেকে যখন বাশার আল আসাদ পালিয়ে গেছে, বিদ্রোহী বাহিনী যখন সেই সিরিয়ার কর্তৃত্ব নিয়েছে, রাজধানী দখল করেছে, আমরা প্রথমত মোবারকবাদ জানাই। এবং পৃথিবীর বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে। সিরিয়াতে যে জাতিসংঘের প্রতিনিধি আছেন গেইর পেডারসন, তিনি বলেছেন সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে ঐক্যবদ্ধভাবে সিরিয়ার সার্বভৌমত্ব স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে রাজনৈতিক উপায়ে এর সমাধান বের করা যাবে, অর্থাৎ তারা এটার পক্ষে আছে। চায়না বলেছে দ্রুত স্টেবিলিটি দরকার, স্থিতিশীলতা দরকার, প্র্যাকটিক্যাল মেজারমেন্ট করে এখানে ব্যবস্থা নিতে হবে। চায়নার নাগরিকদের নিরাপত্তার কথা তারা বলেছে। মিশর তো নিজেই স্বৈরশাসন চালাচ্ছে, সিরিয়ার জনগণকে সাপোর্ট দেওয়ার কথা বলেছে, সার্বভৌমত্ব এবং একতাকে গুরুত্ব দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি আসাদের বর্বরতার অবসানকে স্বাগত জানিয়েছেন। জার্মানি আসাদের পতনকে সিরিয়ার জনগণের জন্য বড় ধরনের মুক্তি বলেছে। ইসরায়েল বলেছে যে বিরোধী যারা আছে, যারা জয়লাভ করেছে,
তাদের সেলিব্রেশন এখনও অনেক দূরে আছে, অর্থাৎ তাদেরকে আরও অনেক দূরে যেতে হবে। এর ভিতরে অনেক কথা আছে আসলে। 1974 সালে সিজফায়ারের সময় সিরিয়ার সাথে যে সীমান্ত নির্ধারিত, অর্থাৎ তারা গোলান মালভূমি দখল করে ফেলেছে, আরও কিছু জায়গা দখল করে ফেলেছে, সেটা ঠিক রাখতে হবে। ইসরায়েল এই কথা বলছে। গোলান মালভূমির দাবি তারা ছাড়বে না, বরঞ্চ তারা ওটাকে ছেড়ে আরেকটু আগানোর চেষ্টা করেছে এবং করছে। ইতালি ইমার্জেন্সি মিটিং ডেকেছে এর প্রতিক্রিয়া দেওয়ার জন্য। রাশিয়া বাশার আল আসাদকে স্বেচ্ছায় পদত্যাগ করে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টি বাশার আসাদ বলেছেন, এই কথাটি রাশিয়া ব্যক্ত করেছে। এবং রাশিয়ান সৈন্যরা সিরিয়াতে তাদের ব্যারাকে অবস্থান করছে। তুরস্ক সরকারের এই সিরিয়া সরকারের পতনকে তারা স্বাভাবিক বলেছে এবং দেশের নিয়ন্ত্রণ হাত বদল হচ্ছে, এবং তারা বলতে চেয়েছে এটি একদিনে হয়নি, অনেক দিন সময় নিয়েছে, তাদের অনেক কথাবার্তা ছিল এর মধ্যে। তবে পাশাপাশি তারা বলতে চেয়েছে এই সুযোগে সন্ত্রাসী সংগঠনগুলো যাতে এই সুযোগ নিতে না পারে, অর্থাৎ তারা কুর্দি পিকেকে বোঝাতে চাচ্ছে, যারা বিশাল একটি অংশ সিরিয়া দখল করে রেখেছে। তারা বলতে চেয়েছে যাতে এটা না হয় এবং আমরা স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য কাজ করব। সিরিয়াকে তারা সাহায্য করবে। নতুন সিরিয়া প্রতিবেশীদের প্রতি যাতে হুমকি না হয়, প্রতিবেশী যারা যারা আছে তাদের প্রতি যাতে হুমকি না হয়, এটা বলতে চেয়েছে। সব মিলিয়ে আমরা দেখছি যে রাজধানী যেহেতু এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে, যে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীকে আবার তারা রেখে দিয়েছে। তিনিও বলেছেন বিরোধীরা যতদিন চায় ততদিন তিনি দায়িত্ব পালন করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। যে এক্সিস্টিং প্রশাসনিক কাঠামো আছে এটাকে ঠিক রেখে তারা কিভাবে ক্ষমতা চর্চা করবে সেটা হয়তো ঠিক করবে। প্রথমত 13 বছরের গৃহযুদ্ধের অবসান ঘটেছে, এই জন্য আমরা খুশি। এখানে একটি জিনিস আমরা দেখেছি যে সিরিয়ার যে গোয়েন্দা সংস্থা, শক্তিশালী যে গোয়েন্দা বাহিনী, এরা আসলে গত 12 দিনে তারা সিরিয়ার যে সেনাবাহিনীকে বলা যায় যে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে। তারা বিদ্রোহীদের পক্ষে কাজ করেছে, বিদ্রোহীদের সাথে সমঝোতায় তারা কাজ করেছে, এবং সিরিয়ার সেনাবাহিনী কার্যত কোনো প্রতিরোধ গড়ে তোলেনি। তারা হয় আত্মসমর্পণ করেছে, অথবা তাদের বিদ্রোহীদের পক্ষে দাঁড়িয়েছে, অথবা পালিয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখছি যে আমেরিকার যে স্বার্থ, বাশার আল আসাদ এখান থেকে আউট হয়ে গিয়েছে, আমেরিকার স্বার্থ এখানে রক্ষিত হবে। অন্যদিকে তুরস্কের স্বার্থ হচ্ছে পিকেকে, যেটা কুর্দিদের এই আলোচনার বাইরে রাখতে পেরেছে। তারা বিদ্রোহীদের সাথে কুর্দিদের কোনো সমঝোতা হয়নি, বরঞ্চ বিদ্রোহীরা কুর্দিদের পারলে আরও চাপে রাখে। ইতিহাসের এই এক জায়গায় এসে আমেরিকা এবং তুরস্ক এই প্রথম একসাথে কাজ করেছে। তুরস্কের স্বার্থ কুর্দিদেরকে এখানে কোনো চান্স দেওয়া যাবে না, অথচ কুর্দিদেরকে পালছে আমেরিকা এই বিষয়ে ছাড় দিয়েছে। ঠিক আছে, সামনে হয়তো দেখা যাবে। আর তুরস্ক সাহায্য করেছে বিদ্রোহীদেরকে। প্রচুর মানুষ ইতিমধ্যে তুরস্কে আশ্রয় নিয়েছিল, তাদেরকেও অনেককে ট্রেনিং দিয়েছে তুরস্ক, অস্ত্র সহযোগিতা করেছে। আমেরিকা তো আছেই, এটি আগে একসাথে এভাবে হয়নি, এবার প্রথম হয়েছে। দ্বিতীয়ত, রাশিয়া এখানে কোনো প্রতিরোধ গড়ে তোলেনি। আমরা এর আগে দেখেছি রাশিয়া বোম্বিং করেছে, আমেরিকা সরে গেছে, আমেরিকা বোম্বিং করেছে, রাশিয়া সরে গেছে। কিন্তু বাশার আল আসাদকে প্রোটেকশন দিয়েছে রাশিয়া। কিন্তু এবার রাশিয়া চুপ থেকেছে। আমেরিকার সাথে রাশিয়ার একটা সমঝোতা হয়েছে, সেটা দেখা যাবে ইউক্রেনের রণাঙ্গনে। এর মূল্য ইউক্রেনকে দিতে হবে, ইউরোপিয়ানরাও এর মূল্য দিবে। কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকাকে আবার সুযোগ দেয়া হলো, যেটি এর মধ্যে ব্যালেন্সড হয়েছিল, সেই সুযোগ আমেরিকা আবার পেয়ে গেল।
হায়াত আল তাহরির আসাম এসটিএস, তার নেতা হচ্ছেন জোলানি। এবারে তারা মূল ভূমিকা রেখেছে। আমরা জানি মিস্টার জোলানি এর আগে আইএসের সাথে ছিলেন, তার আগে আল কায়েদার সাথে ছিলেন। তিনি বলেছেন যে তাদের পলিসির সাথে একমত না হয়ে তিনি আইএস ছেড়েছেন, আল কায়েদা ছেড়েছেন। সেটা যদি হয় আমরা দেখব আগামী দিনগুলোতে তাদের পলিসি। আর যদি আইএসের মতো পলিসি হয় তাহলে এখানেই বলে রাখছি নতুন ফেতনা শুরু হলো। যদি তারা ইসলামের স্পিরিটকে ধারণ করতে না পারে তাহলে প্রকারান্তরে তারা ইসরায়েল দ্বারা ব্যবহৃত হবে। কথাটা শুনতে রূঢ় হচ্ছে। আজ যদি তারা সেটা প্রোটেকশন দিতে পারে তাহলে ইসরায়েল এখানে বিপদে পড়বে, আদারওয়াইজ হামাস বিপদে পড়বে, ইসরায়েলের লাভ হবে। কারণ টোটাল যে একেবারে হোমস থেকে শুরু করে আলেপ্পো থেকে শুরু করে দামেস্ক পর্যন্ত পুরাটা বিশাল সিরিয়ার পুরা এমাতা ও মাথা এটা ব্লক হয়ে যাবে। লেবানন আর এখানে কোনো চান্স পাচ্ছে না, হিজবুল্লাহ চান্স পাচ্ছে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তাদের সাপ্লাই লাইন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ইসরায়েলের বিরোধী যে পক্ষগুলো আছে তারা দুর্বল হয়ে যাবে, ইসরায়েল শক্তিশালী হবে। এবং আমরা দেখছি বিদ্রোহীরা যাই করেছে সে পর্যালোচনা এখন আমরা যাব না, কিন্তু সামনের দিনগুলোতে তাদের ভূমিকাটা আমরা দেখতে চাই। কিন্তু আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে, এখান থেকে ইসরায়েল লাভবান হয় কিনা। আমেরিকা বরাবরই লাভবান হবে, তেল ক্ষেত্রগুলো আলটিমেটলি আমেরিকান কোম্পানিগুলোই পাবে, তেলের নিয়ন্ত্রণ হয়তো তারাই পাবে। তো সুতরাং শেষ পর্যন্ত দেখা যাবে যে রাশিয়া এবং আমেরিকার আপোষের যে খেলাধুলা, এই খেলাধুলায় মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটা যদি রাশিয়া আসলে ছেড়ে দেয় এটা দুঃখজনক হবে। চীনের এখানে একটা সুযোগ ছিল, ইরান কৌশলগত ভুল করার কারণে, বাশার আল আসাদের নির্মমতাকে সাপোর্ট করার কারণে, তাকে সংশোধন না করার কারণে ইরানও এখানে বেকায়দায় পড়ছে। সে কারণে চীনের ভূমিকাটা এখানে শক্তিশালী হওয়ার সুযোগ কম। আগামী দিনগুলো আমরা দেখব সেই সুযোগ তারা পায় কিনা। কিন্তু আপাত দৃষ্টিতে আমেরিকা শক্তিশালী হচ্ছে, ইসরায়েল শক্তিশালী হচ্ছে। আরব আমিরাত প্রতিক্রিয়ায় বলেছে রাজনৈতিক শূন্যতায় রাষ্ট্র বহির্ভূত শক্তি যাতে প্রতারণা করতে না পারে। এটা কৌশলগত এবং তাৎপর্যপূর্ণ কথা। আমরাও এটা মনে করি। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন বলছে তারা ক্লোজলি মনিটর করছে, টেকনিক্যাল কথাবার্তা, ক্লোজলি মনিটর করছে। তারা একটা বিশাল একটা সুযোগ পেয়ে গিয়েছে। বিদ্রোহীরা যদি ঘুরে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা জানি না তুরস্কের ভূমিকা কী হবে শেষ পর্যন্ত। সেক্ষেত্রে একটা সুযোগ থাকছে, আদারওয়াইজ ব্যাপারটা কঠিন হবে। ট্রাম্প প্রতিক্রিয়া মজার কথা বলেছে যে রাশিয়ার ব্যাকিং না থাকায় আসাদ পালিয়েছে। কথাটা সত্য, ট্রাম্প যে কথাটা বলেছে। আরও বলেছে রাশিয়া ইউক্রেনের কারণে সিরিয়ায় ইন্টারেস্ট দেখানোর কথা ভাবছে না। রাশিয়ার কথাটা মিস্টার ট্রাম্প বলছেন, এর মধ্যে ইউক্রেনের জন্য বিশাল একটি বার্তা আছে। তো সব মিলিয়ে আগামী দিনগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বলতে চাই বিদ্রোহী জনগোষ্ঠী যারা সিরিয়ার কর্তৃত্ব নিয়েছেন, আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানার প্রত্যেকটি প্রসঙ্গ সেখানে গিয়ে ঠেকেছে। সুতরাং আপনারা সাবধান হন। মানুষের আমানত আপনাদের কাঁধে গিয়েছে, সুতরাং কারো উপর জুলুম করবেন না, ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করুন। আইএসের মতো সে আদর্শ লালন করবেন না, বিধর্মীদেরকে পোড়ানোর মতো দৃষ্টতা দেখাবেন না। এর মধ্যে ওয়েস্টার্ন অনেক অতিরঞ্জিত ঘটনা অবশ্যই আছে, কিন্তু তারপরে এমন কিছু ঘটনা আইএস ঘটিয়েছিল যেগুলো খেলাফতের নামের সাথে যায় না, ইসলামের নামের সাথে যায় না। সুতরাং যারা সিরিয়া এই মুহূর্তে দখল করে আছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, মেরুদণ্ডের উপর দাঁড়ান এবং এই সুযোগে ইসরায়েল যাতে
শক্তিশালী না হয়, আমেরিকান সাম্রাজ্যবাদ যাতে মধ্যপ্রাচ্যে ট্যাক্সই না হয়, লেবাননের বীর যোদ্ধারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই বিষয়টা অবশ্যই আপনারা দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।